স্টার জলসা আবার নতুন করে কামব্যাক সব আর্টিস্টদেরকে নিয়ে নতুন গল্প, কেমন লাগছে? হ্যাঁ, অনেকদিন পর স্টার জলসা কাজ করছে। লাস্ট বধুবরণ, মেন বউ, মিলন তিথি, তোমার সব কাজে মোটামুটি হিট। জানি না, হ্যাঁ, এখনো লোকের মুখে মুখে কথা। হ্যাঁ, ভালোবাসা তাই আমিও চেষ্টা করি সব কিছু নিয়ে একেবারে একাত্ম নিয়ে কাজ করতে। সব ফ্যামিলি হয়ে যায়, হয় না? আর আমিও তো কঠিন টিচার করতে করতে কখন সিরিয়াল। তোমার কাছে পুরোনো মানুষ বলতে শুধু অঞ্জনাদি, আর তো সবাই নতুন? না, ধ্রুব আছে। আচ্ছা আচ্ছা, ধ্রুবদা আর অঞ্জনাদি। আর নতুন আর্টিস্টদেরকে মানে শিখিয়ে পড়িয়ে নিতে কতটা কি মানে খাটতে হচ্ছে আরো বেশি এক্সট্রা করে? ক্লাস 8 থেকে থিয়েটার করি। আচ্ছা, তারপরে কি হয়, এখনো থিয়েটারের সঙ্গে যুক্ত। তো এটা চলতে চলতে কী হয় যে আমিও জানি, যখন আমি প্রথম শুরু করেছিলাম আমার কেরিয়ার, তখন হয় না আমার নার্ভাস হাত কাঁপছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আস্তে 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 যেভাবে বছর পর বছর আমি নিজেকে ওভারকাম করেছি, তো ওরাও তো হাত কাঁপে, নার্ভাস হয়ে যায়। তো ওদের সঙ্গে একটু হাতে হাত কাজ করা যায়, তাহলে ওরাও দেখবে তুমি দিনকে দিন পারফেক্ট হতে গেছে। আমার মনে হয় একটু নার্ভাস থাকে, তো আমি ম্যানেজ করি ওকে। মানে হয় না, যে কোনো পদ্ধতির নানান রকম মুড থাকে। যখন তারা মানে মাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, তো তাদের হাতের কায়দাগুলি অন্যরকম হয়। তেমনি আমি ওদের মানে মনস্তাত্ত্বিক নিয়ে খেলি আর কি, মন নিয়ে খেলি, যে বুঝে এটা এখানে ঘাবড়াচ্ছে, ওখানে সমস্যা হচ্ছে, ওটা হচ্ছে, ঠিক এমন একটা কিছু করে দেয়। ওরা নিজেরাই আস্তে আস্তে করে ফেললাম, হয়ে গেল কী করে সিন হয়ে যায়, ওরাই হয়তো ভাবে পরে। আচ্ছা, এখন যে দেখা যাচ্ছে যে সিরিয়াল ধরো 3-4 মাস, খুব যে 6 মাস চলছে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে তুমি কী বলবে? মানে গল্পটা যেটা নতুন শুরু হচ্ছে, এটা টানা যেরকম আগেকার দিনে হতো যে 2 বছর 3 বছর 4 বছর ধরে একটা সিরিয়াল কন্টিনিউ চলেই যাচ্ছে বা দর্শকও পছন্দ করছে, এখন কী হচ্ছে সেটা চলছে না, বন্ধ করেছে, হঠাৎ করে দেখছি বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে তুমি কী বলবে? দেখো, যদি তোমার কথায় দেখি, তাহলে অনেক সিরিয়াল আছে যারা এখনো চলছে, ধরো অনুরাগের চলছে, হ্যাঁ অবশ্যই চলছে। আমার মনে হয় ধরো তুমি এই কোনো বিল্ডিং তৈরি করছো, তোমার কনস্ট্রাকশন যদি ঠিকঠাক হয়, ভিতটা ঠিকঠাক হয়, আমি কি বলবো যে আমি কাজ করে হ্যাপি, এটাই যে রবিবারও কাজ করে, শনিবারও সময় হয় না যে শনি রবিবার ছুটি থাকে, স্টার্টে রাত্রিবেলা। গতকালও আমরা জুম মিটিংয়ে রাত্রি 12টা অবধি আমরা 2 ঘন্টা 10টা থেকে 12টা আমরা কাটাছাটা করেছি গল্প নিয়ে। তানিয়া পাগলের মতো এটা ঠিক না, ওটা ঠিক না, এটা করো সেটা করো, পাগলের মতো করে যাচ্ছে। এখানে মিটিং বসো, এটা ঠিক না, একটা লাইন আর 5 বার 10 বার করে কাটছে। তো কিছু হয়, ফাউন্ডেশন ভিতটা যদি স্ট্রং হয়, দেখো সবাই চেষ্টা করে একটা গল্প দাঁড় করা, চেষ্টা করছি। ফাউন্ডেশন ঠিকঠাক হলে আমার মনে হয় সাকসেসফুল হয়। সেটাও আরেকটা পদ্ধতি থেকে আমি কোথাও ভাইব্রেশনটা দেখতে পাই। মা আছেন, কালীমা আছেন, কালীমার মন্দির ঘিরেই আমাদের একটা মার্কেট প্লেস করা হয়েছে, তো মা আছেন, নিশ্চয়ই সঠিক পথ দেখাচ্ছেন আমাদের। আচ্ছা, তুমি কতটা আশাবাদী এটা নিয়ে, সিরিয়ালটা নিয়ে? যে কোনো ডিরেক্টর সবসময় অবশ্যই অবশ্যই, আমি তো সবসময় চাই সেটা বছর পর বছর চলুক একদম। তো বহুদিন পর স্টার জলসার আবার একটা কামব্যাক, আমি চাই এটা সাকসেসফুল হোক। মন দিয়ে আজও কাজ করি, এটা আমার 31 সিরিয়াল, আজও আমার মানে এনার্জি খুব ভালো, আজও আমার প্রত্যেকটা সিন ভালো হচ্ছে তো। বাকিটা অডিয়েন্স বলতে পারবে যে গল্পটা ঠিকঠাক বলতে পারছে কি না, বা ভালো লাগবে নিশ্চয়ই আরও ভালো ভালো সিন উপহার। সবশেষে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো একটা কথাই, যে মা কাকিমা, ভাই বোন, দাদা জেঠু, কাকা বাবা, আমার মা, যাই বলি না কেন, প্রত্যেকের মধ্যে ভালোবাসার একটু আছে, একে অপরকে ভালোবাসার মনের মানুষ খুঁজে বেড়ায়। তো শুরুর দিকে ইয়াং জেনারেশন থেকে এখনও অবধি যারা ভালোবাসার মানুষদের খুঁজে বেড়ায়, পায়নি বা পাবে, তাদের সবার জন্য বলবো প্লিজ উড়ান দেখুন রাত্রি 8টার সময় 27 তারিখ থেকে প্রতিদিন। থ্যাংক ইউ দাদা। নতুন করে আবার কামব্যাক, নতুন কো আর্টিস্টদের সাথে কেমন লাগছে কাজ করে বলো? হ্যাঁ, এখানে যুব বাদ দিলে, মানে আমার বড় ছেলে বাদ দিলে বাকি সবাই নতুন। খুবই কম দিন শুটিং হয়েছে, 4-5 দিন, কাজে খুব যে বেশি তাদের সাথে খুব আর ইন্টারাকশন হয়েছে এমনটা নয়, কারণ সবারই নতুন চরিত্র, সেটাকে আত্মস্থ করার একটা সময় লাগে। তো সেটার জন্য সবাই নিজের চরিত্রটা নিয়ে আপাতত খুব বিজি। এটা মাসখানেক মাস 2 সময় লাগবে, তারপরে একটা সুন্দর
পারিবারিক একটা পরিবেশ নিশ্চয়ই তৈরি হবে। আবার যখন শুনলে যে পুরনো ডিরেক্টরের সাথে আবার তুমি কাজ করছো, কেমন তখন এক্সাইটেড ছিল? এবং বাবুর ওপরেও আমার যতটা ভরসা বিশ্বাস, আমার স্টার জলসার টিমের উপরেও অতটাই ভরসা, অতটাই বিশ্বাস। কাজে এই 2 জায়গা থেকেই যখন আমাকে বলা হলো যে প্লিজ চরিত্রটা করো, তখন আমার চরিত্রটা কেমন কি মানে সেটার থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট ছিল যে এই দুজন এই দুটো ফ্যাক্টর অনেক বেশি ম্যাটার করেছে আমার কাছে। কারণ আমি জানি যে এই দুই কম্বিনেশন হলে পরে আমার চরিত্রটা জাস্টিস তো পাবে এবং আমার চরিত্রটা একটা অন্য পর্যায়ে পৌঁছবে। আর বাবুর সবসময় একটা চেষ্টা থাকে প্রত্যেকটি চরিত্রকে তাকে সবার থেকে আলাদা করা, একটাকে আর একটার থেকে আলাদা করা। তো সেইটা সারাক্ষণ ওর একটা গাইডেন্স চলতেই থাকে। আর আমার নিজেরও একটা প্র্যাকটিস হচ্ছে, আগে যে চরিত্র করেছি আমি এক অর্থে ধরতে গেলে সবই মা, কিন্তু সব মা তো একরকম হয় না, সব মানুষ তো আমরা একরকম হই না। কাজে আমার সবসময় চেষ্টা থাকে যে আগের যে চরিত্রগুলো আমি করেছি আমার প্রত্যেকটি এক্সপ্রেশন প্রাণ সব কিছু জানো আগেরটার থেকে 100 ডিফারেন্ট হয়, চাউনিটা যেন একটু ডিফারেন্ট হয়, হাসিটা যেন একটু ডিফারেন্ট হয়। এইটা সবসময় লুকিয়ে তো আমরা এক্সপেরিমেন্ট করতেই থাকি, কিন্তু আমার অভিনয়ের ক্ষেত্রে এইগুলো যেন আমার তরফ থেকে এই কন্ট্রিবিউশনগুলো থাকে। সবচেয়ে দর্শকদের কি বলবে? একটাই কথা, 27 তারিখ থেকে স্টার জলসা 8টার সময় প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন সোম থেকে রবি প্লিজ দেখতে থাকুন। থ্যাংক ইউ। সেটা আগে বলো, তুমি এক্সপিরিয়েন্স একদম নতুন। প্রচণ্ড ভালো। শুরুটা খুব ভালোভাবে শুরু হয়েছে, আউটডোর চলছে, ইনডোর চলছে, মিলেমিশে কাজ চলছে। আমার তো প্রথম, তো বাকি সবাই যারা আছে তারা এত হেল্পফুল, বাবুদা আছে তারা এত হেল্পফুল, ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড এক্সাইটেড কাজ করতে। একদমই তাই। কদিন বাইরে আউটডোর করে আমরা খুবই গাইড হয়ে পড়ে যাচ্ছি। একটা অদ্ভুত বড় কাজ করে যেতে হবে, ডেট অ্যানাউন্স হয়ে গেছে 27-এ 8 PM স্টার জলসাতে আসছে। তো খুব তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করে যা। কথায় কে বেশি চেকমেট দেয়? দুজনেই চেকমেট দেয়, ওর জায়গায় ওর অনুযায়ী, মহারাজের জায়গায় মহারাজের অনুযায়ী। দুজনে যদি একটু নিজেদের ক্যারেক্টারটা নিয়ে একটু। আমার ক্যারেক্টার তো পূজারিনী চ্যাটার্জি। আমি ভীষণ সাধারণ কিন্তু অসাধারণের স্বপ্ন দেখি, অ্যান্ড ব্যবসা বড় করার একটা ইচ্ছে, ভাই বোনেদেরকে পড়াশুনো শিখিয়ে তাদেরকে মানুষ করার একটা ইচ্ছে, স্বপ্ন বলতে পারি। অ্যান্ড বাকি যারা আমার পরিবারটা ভীষণ ভাস্ট, মানে শুধু ফ্যামিলি মেম্বার নয়, আমার যারা ব্যবসায়ী আছে আমার দোকানের আশেপাশে তারা প্রত্যেকে আমার ফ্যামিলি, এবং তাদেরকে নিয়ে আমার ভীষণ ভাবনা রয়েছে যে তাদের কতটা কীভাবে ভালো হতে পারে, তাদের জন্য কী ভালো আমি করতে পারি। এটাই আমার চরিত্র এখনো অবধি, বাকিটা তো গল্পে আসবে। রত্নাপ্রিয়া প্রথম কাজ, তো প্রতীকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? বারবার বলবো যে প্রতীকদা, আমি ভীষণ লাকি, মানে প্রতীকদার মতো কোয়ার্টিস্ট পেয়েছি আমি, ভীষণ নতুন। যা হয় যে বিভিন্ন সিনে তো কোঅর্ডিনেশন প্রয়োজন হয়, তো সেটা আমাকে আলাদা করে এফোর্ট দিতে হচ্ছে না, প্রতীকদাই এত হেল্পফুল, প্রতীকদাই করে নিচ্ছে। না একদমই না, সিনসিয়ার কাজ করছে। আর সব থেকে বড় কথা, শুনে কাজ করে। বাবুদার মতো একজন অভিজ্ঞ পরিচালক, ভীষণ ভালো পরিচালনা দেন উনি। পরিচালনা দিলেই তো হয় না, আর্টিস্টকে তার সাথে সহায়তা করতে হয়। তো অ্যাজ অ্যান আর্টিস্ট তো ভালো সহায়তা করছে, তো সেই জায়গাটা খুব ভালো কাজ হচ্ছে, খুবই ভালো কাজ হচ্ছে। বন্ধুত্ব কতটা হলো নাকি এখনো বোধহয় সেই সময়টাই সেই হিসেবে হয়নি, মানে পাওয়া যায়নি সময়টা, আমাদের সিন খুব বেশি হয়নি আর কোনো। আমি এমনি ওকে পছন্দ করি না, তো তাই একটু দূরে আছি এখন। আর মহারাজের বোধহয় পূজারিনীর সঙ্গে আমার পূজারিনীকে দেখেছেন, লক্ষ্যই করেনি। হ্যাঁ, চরিত্র মানে গল্প অনুযায়ী তো তাই। আর একটা সিন করেছি আমরা, সেটা 1/2 পাতা কি 1.5 পাতার মতো, বাকি সমস্তটা ওরই চলছে, আবার এদিকে আমার সব চলছে। এখনও দুজনেই বারবার মিট হচ্ছে, কিন্তু হয়েও যেন হচ্ছে। প্রতীকের লুকটা আবার কীরকম দেখুন, প্রতীকই আবার প্রতীকই কোথাও করেছে, প্রতীকই উড়ান করছে। তো কোথাও মুখে সিমিলারিটি থাকবে, বাকি চুল বা দাড়ি বা জামা এগুলো তো, বা মেকআপ টোটালটাই আমরা প্রপস হিসেবে ধরি অ্যাজ অ্যান আর্টিস্ট। তো হ্যাঁ, ডেফিনেটলি ওখানেও একটু বড় চুল ছিল, এখানে বড় ছিল, এতটা ডেন্স দাড়ি ছিল না, এখানে সেটা আছে। তো যেহেতু খুব রাগেড একটা ক্যারেক্টার, খুব মারকুটে কিন্তু ইন্টেলিজেন্ট,
সেই জন্য লুকটা তোমার মোস্ট অফ দ্য ক্যারেক্টারে আমরা দেখেছি তুমি খুব ডিসিপ্লিন অল দ্য ক্যারেক্টার্স ইউ হ্যাভ প্লেড, সেখান থেকে দাঁড়িয়ে এই ক্যারেক্টারটা দেখাচ্ছে ইনডিসিপ্লিন, রাফ, রাউডি। সো ওই ক্যারেক্টারাইজেশনটা করার জন্য তোমার নিজের ব্রেন স্টর্মিংটা কী ছিল? অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রম কখনোই সেভাবে হয়নি, ঝড় মাথায় কখনোই আমার ওঠে না, ঝড় সারাক্ষণ স্ট্যান্ড বাই থাকে, মানে আমফান সারাক্ষণ স্ট্যান্ড বাই আছে, আমি সেটাকে কন্টিনিউ হয়, যখন যে যেরকম চায় আমি একটু বার করে কাউকে 50 কিলোমিটার কাউকে 40 কিলোমিটার দিই। যে বাস্তবে বলছি দুজনেই খুব শান্ত, পর্দায় যদিও মুখোমুখি হলে একটা কেক আঁকা হবে, তাই তো, কিন্তু বাস্তবে উল্টো বলে দুজনেই খুব শান্ত, মানে শান্ত। হ্যাঁ আমি শান্ত সামটাইম, কখনো কখনো খুব অশান্তও থাকি, সেটা হয়তো মানসিকভাবে বা নিজের মধ্যে নিজে, ওরটা এক্স্যাক্টলি আমি জানি না, দেখে তো খুব শান্তশিষ্ট নির্বিশিষ্ট মনে হয়, এখন লেজ বিশিষ্ট কিনা সেটা আমরা কিছু গরিব ঘরের মেয়ে, হয়তো খুব বড় বাড়ির মেয়ে, খুব গরিব ঘরের ছেলে, এটা খুব সাধারণ মনের গল্প, দুটো ভালোবাসার গল্প, এটা সবসময় দেখি। আর তোর মধ্যে বোঝাই গেছে যে দুটো চরিত্র একদম ভিন্ন ধরনের, হয় না যে খুব সাধারণভাবে বললে পরে এই ভাই তুই এটা করো না, এই ভাই প্লিজ এটা শোনো না, এখন কেউ শোনে না, ও দিতে হয়, কানের গোড়ায় দিতে হয়, এই কানের গোড়ায় দিতে গেলে আমাদের মহারাজকে দরকার, সাধারণভাবে হয় না। আর পূজারিনী তেমনি পড়াশোনা করলেই কি সব কিছু হয়, এত বড় ফ্যামিলি, পূজারিনীর বাড়িতে একটি ভাই আছে, বোন আছে, হ্যাঁ, বাবা আখের রস বিক্রি করে, মার একটা ফুলের দোকান, এই সব কিছু সামলে পূজারিনী নিজে একা হাতে এগিয়ে নিয়ে চলে সংসারটাকে। এবং প্রশ্ন এখানে প্রমোদ দেখা যাচ্ছে যে পূজারিনী এবং মহারাজের গল্প, তো সত্যি যে ভালোবাসা, দুটো মেরু, দুটো ভিন্ন ধরনের মেরু, দুটো ভিন্ন ধরনের মনের মানুষের প্রেমের গল্প এটা পুরা। ভিন্ন মানুষরা কিভাবে প্রেমে জড়া, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অসাধারণ দাবাড়ু। আমি জানি না তুমি গড়িয়াহাটের দাওয়াখানাতে কখনো দাওয়া খেলেছো কিনা, কিন্তু এখানে যে দাওয়া খেলেছো সেটা বুঝতেই পারছো এবং বুঝতেই পারা যাচ্ছে, এবং প্রত্যেকবার চেকমেট হচ্ছে। একটু বলো নিজের একটু ক্যারেক্টারটা নিয়ে একটু বলো। এটা খুব ইউনিক ক্যারেক্টার। প্রথমেই বলি যে আমি আমার প্রবীণ এখানে আছেন, আমি ওনাদের কমিশন নিয়ে আগে বলছি, জানি না কেমন লাগছে, আগে বললে হয়তো ভালো হতো। ন্যাচারালি এর আগে যে চরিত্রগুলো করেছি তার থেকে অনেকটাই মানে একদমই আলাদা শেড। হ্যাঁ একদমই আলাদা শেড, আর গ্রে শেডও আছে, আবার খুব রোম্যান্টিক, সেটা হয়তো অনেক পরে আসবে বা এরকম কিছু, একদমই আলাদা ভিন্ন ধরনের একটা ক্যারেক্টার, যেটা এর আগে আমি কখন প্লে করিনি অ্যাজ, কিন্তু যতটুকু এই কদিনে শ্যুট করেছি তো খুব কমেডি আছে, মারপিট, রাগ এবং ফ্যামিলি ড্রামা সবটা একটা অদ্ভুত মিশ্রণের মধ্যে আছে, খুব মজা লাগছে করে আপাতত। আচ্ছা, পূজারিনীর কাছে তো যাবো, কিন্তু পূজারিনীর আগে মহারাজের একটা পরিবারের সঙ্গে একটু পরিচয় করে নিই। মহারাজের মায়ের চরিত্রে পূর্ণিমা মুখার্জি, তার চরিত্রে অভিনয় করছে আমাদের প্রিয় অঞ্জনা বসু। অঞ্জনা ম্যামের কাছে মাইক্রোফোনটা যাক। এত বছর ধরে মেগাতে রয়েছে, টিভি পর্দায় উড়ান একেবারে নতুন একটা গল্প নিয়ে এখানে এসেছে, একটু নিজের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন আপনার। এত বছরটা এমন করে বললো, খুবই এক্সপিরিয়েন্স, 70 বছর বয়স, বুঝতে পারলাম। তবে হ্যাঁ, দীর্ঘদিন হয়ে গেল। সব গল্পই আমরা চেষ্টা করি আলাদা করে গাঁথবার, আলাদা করে বনবার, তারপরে যেখানে বায়াসড হতে পারি হয়তো, তো জায়েজ হ্যাঁ, কারণ বহু বছর ধরে বাবুর সাথে কাজ করছি, কাজেই বাবু যে গল্পই তাকে দাও না কেন ও একটা ভিন্ন ধারায় সেটাকে বুনিয়েই ছাড়বে, সেটা জানি। ফলে এটা যে অন্যরকম হবে এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আমার ছেলে, ওর সাথেও আমার দীর্ঘদিনের কাজ করবার অভিজ্ঞতা, বাদ বাকি সবাই আমার পরিবারের নতুন, কিছুদিনের মধ্যেই তারাও খুব পরিচিত এবং পুরনো হয়ে যাবে। গল্পটা সত্যি আলাদা, আমার চরিত্রটাও আলাদা। সবসময় এটা বলি, সবাই ভাবে যে নতুন সিরিয়াল শুরু হলে সবাই এইরকমই বলতে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমি এই যে চরিত্রটা পূর্ণিমা মুখার্জি আমি সত্যি করিনি মানে হ্যাঁ, মানে মানুষের মানে নেগেটিভ পজিটিভ সব ধরনের ভাব নিয়ে তো একটা মানুষ তৈরি হয়, সেরকম। কিন্তু এটা আমি কি ঠিক নেগেটিভ ক্যারেক্টার বা পজিটিভ ক্যারেক্টার ওরকম করে বলতে পারবো না। একদম রক্ত মাংসের মারা যেমন হয়
তেমন, এটা ঠিক সেরকম। 3 ছেলে এবং তার কাউকে একটু বেশি ভালোবাসে, কাউকে একটু কম ভালোবাসে। এইটা আমি জানি না, ব্যক্তিগত জীবনেও আমি দেখেছি, আমার অনেক বন্ধু বান্ধবকেও বলতে শুনেছি যে মা দাদাকে বেশি ভালোবাসে, আমার একটু কম ভালোবাসে, বা মা বোনকে একটু বেশি ভালোবাসে, আমার একটু কম ভালোবাসে। মারা ঠিক সেটা পারে কিনা আমার জানা নেই, কারণ আমার মানে ব্যক্তিগত জীবন আমার একটি সন্তান, 2জন থাকলে হয়তো বুঝতে পারতাম সেটা করা যায় কিনা। কিন্তু পূর্ণিমা মুখার্জির ক্ষেত্রে আমি যেটা ভেবেছি বা ভিজুয়ালাইজ করেছি, বা হয় না নিজে মনে মনে একটা শেপ দেওয়া হয় চরিত্রকে, সেটা যেভাবে শেপ দিয়েছি তাতে হচ্ছে 3 সন্তানের প্রতি আমার সমান ভালোবাসা, কিন্তু এক সন্তানের প্রতি রাগ রয়েছে। সেই রাগটা কেন, সেইটা বোঝবার জন্য স্টার জলসা 1টার সময় বসতেই হবে 27 তারিখ থেকে প্রত্যেক। এই লাইনটাকে আমরা কপি পেস্ট করে রাখি, এটা কমন লাইন। এটা কমন লাইন, এবং এটা আমরা প্রত্যেক এপিসোডের শেষে যদি একবার করে দেখা আচ্ছা, আমার একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। এই যে একটা ব্যাপার, মানে মায়ের চরিত্রে অভিনয় করা এবং সেইটাকে ফুটিয়ে তোলা পর্দাতে, যে একটা ছেলেকে, কোনো একটা ছেলেকে একটু বেশি বলবো, কোনো একটা ছেলেকে একটু বেশি ভালোবাসবো, বা কোনো একটা ছেলেকে একটু কম ভালোবাসবো, বা কাউকে একটু বেশি শাসন করবো, বা শাসনের মতো করে তাকে ভালোবাসবো, এইটা এত বছরের অভিজ্ঞতা, এইটা কতটা চ্যালেঞ্জিং মনে হয় প্রত্যেকটা নতুন নতুন যখন ধারাবাহিক আপনার কাছে আসে, চরিত্রগুলো আসে, স্পেশালি এই ধরনের যে চরিত্রগুলো আসে, তখন কতটা চ্যালেঞ্জিং মনে হয়? চ্যালেঞ্জিং নয়, এটা হচ্ছে দায়িত্ব। একটু ক্যারেক্টারের ব্যাপারে একটু শুনি। সুবিনয় মুখার্জি। সুবিনয় একজন ইঞ্জিনিয়ার, বেসিক্যালি রেল ইঞ্জিনিয়ার। তো রিটায়ারমেন্টের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তার তিন সন্তান, তার মধ্যে একটা পালিতাস কন্যা। তো এই নিয়েই সংসার। আমার যেটা মনে হয়েছে যে এই সিরিয়ালটাতে কোনো ক্যারেক্টারই না নেগেটিভ নয়, সবারই প্রত্যেকেরই একটা নিজস্ব লজিক আছে, যে লজিক অনুযায়ী প্রত্যেকটা ক্যারেক্টার ওই জার্নিটা করছে। আমার ভালো লাগছে যে এই টিমটার সঙ্গে আমি সংযুক্ত হতে পেরেছি, কারণ আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমি কাজ করছি, এটা আমার একটা সৌভাগ্য। প্রথমবার টিভির পর্দায় আসা, কোনো প্রশ্ন করবো না, নিজের একটু এক্সপিরিয়েন্স আগে শেয়ার করো, কেমন লাগছে উড়ানে এসে? প্রচন্ড এক্সাইটেড। প্রথম দিন বেশ খানিকটা নার্ভাস ছিলাম, কি হবে ফ্লোরে, কারণ এই এক্সপিরিয়েন্স আমার জীবনে প্রথমবার। বাট থ্যাঙ্কফুলি আমি এত ভালো আমার কোয়ার্টিস্ট পেয়েছি, এবং যার কথা না বললেই নয়, বাবুদা মানে সব রকমভাবে শিখিয়ে পড়িয়ে আমাকে তৈরি করছে রীতিমতো। আমি ভীষণ লাকি যে আমার প্রথম কাজটা বাবুদার সাথে। অ্যান্ড বাকি রইল গিয়ে চরিত্র আমার, আমি ভীষণ সাধারণ, মানে আমি নিজের লাইফেও তাই, আমি একজন মেয়ে হিসেবে আমি ভীষণ সাধারণভাবে জীবন বাঁচি, চরিত্রটাও তাই ভীষণ সাধারণ। কিন্তু আমার নিজের মতোই পূজারিনীর জীবনে অনেক স্বপ্নগুলো বড় বড়, এবং পূজারিনী নিজের জন্য যতটা ভাবে, বাকিদের জন্য আরো বেশি বেশি ভাবে। মানে তার কাছে তার ফ্যামিলিটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং শুধু পরিবার মানে শুধু বাড়ির পরিবার নয়, পুরোপুরি নিজের যে অঞ্চলটাতে ব্যবসা করে তার আশপাশে যত দোকান আছে তারা সবাই পূজারিনী পরিবার, এবং তাদেরকে নিয়ে একসাথে একটা উপরে ওঠার একটা স্বপ্ন। একেবারেই তাই। তো আমার ভীষণ পছন্দ হয়েছে চরিত্রটা, প্রথমবার কাজ করছি তো এরকম একটা চরিত্র পেয়ে ভীষণ ভালো লাগছে। আর বাকি কোয়ার্টিস্টদের কথা তো কিছু বলারই নেই, আমার সবাই আমার চেয়ে অনেক বড় এক্সপিরিয়েন্স। অ্যান্ড সেই তুলনায় আমি ভীষণ লাকি যে এনাদের মতো কোয়ার্টিস্ট পেয়েছি, অ্যান্ড সবাই ভীষণ হেল্পফুল। প্রতীকটার সাথে আমি সিন করেছি, তো নিজে থেকে কোঅর্ডিনেট করে এটা এভাবে করো ওটা এভাবে করো, ভীষণভাবে হেল্প করেছে, তো খুব ভালো লাগছে। সেটা আজ পর্যন্ত কেউ বকবক করেছে? বকা তো খেতেই হবে, আমি একদম নতুন, আমার কোনো অসুবিধা নেই বকা খেতে। আমি শিখতেই এসেছি এখানে, শিখছি, কাজ করছি, আরো কাজ করব। এই মহারাজকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে একটু মাইক্রোফোনটা একটু মহারাজকে থাক। পূজারিনীর
পূজারিনীকে এখনো পর্যন্ত মানে সিরিয়ালে যেটুকু শুটিং হয়েছে বা যেখানে হয়েছে সেখানে তো অলরেডি দেখতে পাচ্ছি পূজারিনীকে তুমি দেখতে পাচ্ছ বা কিছু। পূজারিনী চরিত্রটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা তোমার অ্যাজ আ মানুষ? আমি কাজ করছি এবং প্রথম যেদিন শুট করতে আসবো সেই দিন জানতে পারলাম যে আমার স্ত্রীর ভূমিকায় অঞ্জনা। তো আমি কিরকম বিগলিত হয়ে গেছিলাম আর কি, যে এটা যাকে দেখেছি মানে যার অভিনয় দেখে স্তম্ভিত হয়েছি তার সঙ্গে কাজ করছি, এটা একটা এবং এরকম একটা চরিত্র, এরকম একটা পজিশন। আর হয় কি আমি বেসিক্যালি আমি তো বাবা, তো প্রত্যেকের বাবার মধ্যেই না একটা অদ্ভুত একটা কি সহনশীলতা থাকে, তো যে যা হচ্ছে ঘটছে মানে আমি আমার বাবাকে দিয়ে দেখেছি খুব চুপচাপ থাকতেন আর কি, কিন্তু সবই দেখছেন, সবই বুঝতে পারছেন, কিন্তু ওই কয়েকটা কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে বাবা কি বলতে চাইছেন আর কি। তো খানিকটা তাই এবং অবশ্যই কি বলবো, মহারাজের প্রতি একটা অদ্ভুত অপত্য স্নেহ, মানে যে ছেলেটাকে হয়তো দুনিয়া ভুল বোঝে কিন্তু একমাত্র বাবাই যে তাকে মানে খুব অন্তর থেকে বুঝতে পারে, যার জন্য বাবার সঙ্গে মহারাজের একটা অদ্ভুত একটা ভালো রিলেশনশিপ আছে। আরেকটা কথা হচ্ছে যে মানে এর আগে আমি একটা সিরিয়াল করছিলাম, সেখানে আগে অলরেডি একবার হাত মেলানো হয়ে গেছে, তাও বড় ভাইকে একটু জিজ্ঞাসা করবো, ছোট ভাইকে একটু সিরিয়ালে বকাটাকা হচ্ছে? সকলকে গুড ইভিনিং। এটাই বলবো যে সিরিয়ালে এতক্ষণ ধরে অঞ্জনাদি বললেন, দাদা বললেন, সবাই বললেন যে সিরিয়ালটার মধ্যে একটু ভিন্ন স্বাদ আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে যে আমাদের ডিরেক্টোরিয়াল টিম, বাবুদা অসাধারণ ডিরেক্টর, মানে আমার জীবনের প্রথম শুরু করেছিলাম বাবুদার হাত ধরে, আর সেখানে আজকে এত বছর বাদে অনেক কাজ করেছি, কিন্তু আজকে যখন স্টারে যখন আমি আবার ফিরলাম দীর্ঘ 8 বছর বাদে কাজ করতে, তো সেখানে সেখানে এসেই বাবুদাকে পেলাম, এটা আমার কাছে খুব বড় পাওনা, কারণ এমন একজন ডিরেক্টর যে ছোট মানে শুধু স্ক্রিপ্ট ডায়লগ করলে বলে দিলেই হয়ে যায় না, ইন বিটুইন ডায়লগ কি করা উচিত সেটা শিখেছি বাবুদার কাছ থেকে লিটারেলি। তো এটাই বলবো যে খুব ভালো লাগছে এবং ছোট ভাইকে আমি বকছি না, মারছি না, মারামারি হচ্ছি সেটা তো দর্শক দেখতে পাবে শুরু হলে, এই মুহূর্তে কিচ্ছু বলবো না। তবে খুব ইন্টারেস্টিং চরিত্র, কোনো ওরকম পজিটিভ আমাকে দেখলেই লোকে বলে নেগেটিভ, নো, মানে এখানে সেরকম নয় চরিত্রটা, শেড আছে অনেক এবং সত্যি ভালো লাগছে এখানে প্রত্যেকের সাথে কাজ করে। আগে অঞ্জনাদির সাথে আমি কাজ করেছি আগে, সেটা বলার কিছু নেই, কিন্তু প্রত্যেকের সাথে ফার্স্ট টাইম আমি প্রত্যেকের সাথে কাজ করছি। ভেরি গুড অ্যাক্টর, মানে ও খুব সিনসিয়ার, মানে ইভেন আমাদের সেটে যখন আমরা সিন করি সবাই সিনসিয়ার। এখানে মানে মজাটা যখন অ্যাকশন হয় মজাটা নেই আমাদের মধ্যে, আমরা সিনসিয়ার হয়ে যাই, বাকি সময় আমরা মজা করছি না, সেটা সব জায়গায় হয়ে থাকে, বাকি কেমিস্ট্রিটা পর্দাতেই থাকুক, পর্দাতেই আমরা এক্স্যাক্টলি পর্দাতেই আমরা দেখবো, তার আগে আমি একদমই তাই।